আজ নতুন একটা দিনের শুরু, এক নতুন ঠিকানা থেকে নতুনভাবে। এখন ভোর প্রায় 5টা, আর আমরাও তোমাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়ছি এই নতুন শহরটার সাথে কিছুটা পরিচিতি সেরে ফেলতে। আমার ডান দিকে সবেই মাত্র সূর্যোদয় হয়েছে, দেখো বেশ দারুণ লাগছে। তার সাথে চলছে মেঘ আর রোদের এমন লুকোচুরি। গতকাল আমরা কলকাতা থেকে এই সময় বৃষ্টির মধ্যে 298 কিলোমিটার পথ পেরিয়ে এসে পৌঁছেছিলাম জামশেদপুর শহরে। সামনে যে সোজা ইন্ডাস্ট্রিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তো তোমাদেরকে বলে দিই যে জামশেদপুরে কিন্তু টাটার অনেক কোম্পানিজ রয়েছে। তো এই শহরটা কিন্তু মেনলি দোরাবজি টাটা, সাপুরজি এবং সিএম ওয়েল্ড তিনজনে মিলে 1900 দশকে এখানে এই সাকচি শহরে তারা কিন্তু তাদের বিজনেসের জন্য এসেছিলেন, এবং পরবর্তীকালে স্যার জামশেদজি টাটা এই শহরটাকে এত উন্নত করে, যার জন্য 1919 সালে লর্ড চেমসফোর্ড তার সম্মানে এই শহরটার নাম কিন্তু জামশেদপুর শহর নামকরণ করেন। তবে এই শহরটা কিন্তু বলতে পারো পুরো ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু ফার্স্ট প্ল্যান সিটি এবং ফার্স্ট প্ল্যান সিটি ইন ইন্ডিয়া। আজ আমাদের প্ল্যান ছিল 129 কিলোমিটার দূরে রাঁচির অনেকগুলো সাইট সিন সেরে হোটেলে আবার ফিরে আসার। আমরা হোটেল নিয়েছি যুগশালাইতে, কিন্তু ওয়েদার রিপোর্টটা কিছুটা খারাপ দেখে আমরা প্ল্যান করি আজ আমরা রাঁচি পর্যন্ত যাব না, তার আগেই কিছু সাইট সিন করে ফিরে আসব। সকাল সকাল জামশেদপুর শহরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, বেশ মনোরম কিন্তু এখানকার ওয়েদারটা। আমরা মেনলি 3 days 2 nights প্ল্যান করেছিলাম, তার মধ্যে আজকে কিন্তু দ্বিতীয় দিন। কাল এই শহরটার সমালোচনা করলেও আজ সকালে রাইডে বেরিয়ে এই সুন্দর সতেজ পরিবেশ আর তার সাথে চারিদিকে এত সবুজের সমারোহ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এটা জামশেদপুর শহরের মেরিন ড্রাইভ রোড। না, এখানে কোনো সমুদ্র নেই, আছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী পুরো জামশেদপুর শহরের একটা গুরুত্বপূর্ণ নদী। এই নদীকেই কেন্দ্র করে রয়েছে এখানকার অনেক ড্যাম এবং লেক। আমরা এখন পার করব রঘুনাথ মাহাতো ব্রিজ। এই ব্রিজ থেকে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে বেশ লাগে। এই জায়গাটা কিন্তু একটা লোকাল ভিউ পয়েন্ট। আমরা এখন ব্যস্ততার সাথে এগিয়ে চলেছি NH-33 এর দিকে। আমার ডান দিকে সারিবদ্ধ হয়ে পাহাড়গুলো কেমন দাঁড়িয়ে আছে দেখো, তার সাথে ভোরের আকাশের মিঠে রোদের আলো পুরো ল্যান্ডস্কেপটাকে একটা মায়াবী রূপ দিয়েছে। কিছুটা এগোতেই দেখতে পেলাম আমার ডান দিকে সুবর্ণরেখাও এই ম্যাজিক্যাল ল্যান্ডস্কেপে সঙ্গ দিয়েছে আমাদের সাথে। যাই হোক, শহরের বাইরের এই কোলাহলহীন রাস্তা ছেড়ে আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 33-তে। এই সমগ্র অঞ্চলটা দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই পড়ছে, তাই হাতিদের যাতায়াতের সুবিধার্থে রাস্তার দুধারে এমন লাইট প্রোটেকশন ব্যারিকেড লাগানো। এখানে রাস্তার ভিউটা একবার দেখো, কতটা চওড়া রাস্তাটা, 2-4 লেনের রাস্তা। আর আমরা কিন্তু এখন NH-33 উপর দিয়ে যাচ্ছি, আর পিছনে এই পাশে মানে হচ্ছে আমার ঠিক ডান দিকে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ডিমনা লেক চলে যাচ্ছে। তোমাদের বলে দিই যে আমাদের দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতেও যাওয়ার প্রোগ্রাম ছিল, এবং হোটেলের ম্যানেজারের সাথে কথা বললাম কালকে। তিনি বললেন যে এখন 2 হুইলার নিয়ে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রবেশ নিষেধ করে দিয়েছে, যার জন্য আমরা দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আর যেতে পারবো না। গেল বছর অর্থাৎ 2023 অক্টোবর মাস থেকে কিন্তু দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে 2 হুইলারের এন্ট্রি বন্ধ করে দিয়েছে। এখন ওখানে যেতে গেলে প্রাইভেট কার ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, আর কার প্রতি 600 টাকা করে এন্ট্রি ফিজ লাগে এবং পার হেড 10 টাকা করে এন্ট্রি ফিজ লাগে। আর এছাড়া অন্য উপায় যেতে গেলে ওখানে জঙ্গল সাফারি রয়েছে, আর জঙ্গল সাফারির পুরো জিপ বুক করে যেতে গেলে 2800 টাকা চার্জ পড়ে। তো অত চার্জ দিয়ে যাওয়ার ইচ্ছে নেই, তাই জন্য আর দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে গেলাম না। অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে দেখার প্রোগ্রাম তৈরি করলাম। NH-33 ধরে কিছুটা এগোতেই চারিদিকের ভিউটা কিছুটা ছবির মতন লাগতে শুরু করলো, ঠিক আমাদের শৈশবের আঁকা ছবির মতো, যেখানে থাকতো চারিদিকে উঁচু নিচু সবুজ পাহাড়, ভেসে যাওয়া তুলোর মতো সাদা মেঘ, তার মাঝে একটা সুন্দর রাস্তা। এতক্ষণে সূর্যদেব প্রায় মধ্য গগনে যাওয়ার অপেক্ষায়।
সকালে আকাশ মেঘলা থাকলেও এখন কিন্তু রোদের তেজ প্রখর হয়েছে। আজ আমাদের একটা বিশেষ কারণে অনেকটা দেরি হয়ে গেছে, তবে সেটা এখন তোমাদের কাছে সাসপেন্সেই থাক। দেরি না করে আমরা ঠিক করি দশম ফলসে যাওয়ার আগে ব্রেকফাস্টটা সেরে ফেলবো। তাই একটা রোড সাইড ধাবা দেখে দাঁড়িয়ে পড়লাম। তো আমরা NH-33-র উপরে একটা রোড সাইড ধাবাতে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি 2টো মশলা ধোসা। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা করে নিই, ততক্ষণ তোমরা একটা ড্রোন ভিউ এনজয় করো। তো বলে দিই, দশম ফলস জায়গাটা রাঁচি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, বুন্দু সাব ডিভিশনের আন্ডারে তামার ভিলেজের মধ্যে পড়ে। তো এখান থেকে প্রথমে আমাদের দশম ফলস যেতে গেলে প্রথমে বুন্দু পার করতে হবে। বুন্দু এখান থেকে 65 কিলোমিটার। বুন্দুর থেকে আরও কিছুটা এগিয়ে গেলে তামার ভিলেজ পড়বে, আর সেখানে কিছুটা এগিয়ে গেলে দশম ফলস রয়েছে। আজ আমাদের কোনো তাড়া ছিল না, তাই চারিদিকের সৌন্দর্যকে উপভোগ করতে করতেই আমরা এগোতে থাকলাম। এরপর আমরা দশম ফলস দেখার জন্য ন্যাশনাল হাইওয়ে 33 ছেড়ে গ্রামের রাস্তা ধরলাম। উপরেই লেখা দশম ফলস এখনো 10 কিলোমিটার দূরে। দেখো কি সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। তার মধ্যে দিয়ে রাস্তাটা একবার উপরে উঠে আবার নিচে নেমে যাচ্ছে। মনে হচ্ছে যেন সবুজের কোনো বাগিচার বুক চিরে রাস্তাটা রোলার কোস্টারের মতো চলে গেছে। সত্যি অসাধারণ একটা ফিল। আমরা প্রায় কাছে এসে গেছি। 20 টাকা পার্কিং ফি দিয়ে এগিয়ে চললাম পার্কিং এর দিকে। তো আমরা দশম ফলসে চলে এসেছি আর বাইকটাকে পার্ক করা হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো বড় একটা পার্কিং এরিয়া। আশেপাশে কিন্তু এখানে অনেক দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে। তো যাই হোক, সুপ্রতীক এগিয়ে গেছে আর আমি এখন পিছনে পিছনে এগিয়ে যাচ্ছি। সামনে গিয়ে তোমাদেরকে ফলসটা ভালো করে দেখাচ্ছি। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে নিচে নেমে যেতে হবে। আর ওই যে দেখো, ওখানে সুপ্রতীক বসে রয়েছে, বেশ ভালো জায়গা করে কিন্তু বসেছে। দেখো ওইখান থেকে জল পড়ছে। এখানে নিচেও একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমরা এখান দিয়ে উপর দিয়ে সিঁড়ি দিয়ে একদম ফলসের নিচে চলে এসেছি। এইখানে সামনে দেখো তোমরা দশম ফলস। তবে এখন যেহেতু বর্ষাকালের শুরু, তাই জন্য এখন সেরকম জল নেই, যেরকম জলের ফ্লো অ্যাকচুয়ালি থাকে। সামনে যদি তোমরা দেখো, প্রচুর মানুষ কিন্তু নিচে এনজয় করছে, কেউ স্নান করছে, কেউ ফটো তুলতে ব্যস্ত। তোমাদের বলি, দশম ফলসের সাথে 10 সংখ্যার কোনো সম্পর্ক নেই। এই নামটা এসেছে স্থানীয় ভাষা মুন্ডারি থেকে। এই ভাষায় একে বলা হতো দশম, যেখানে দ মানে জল এবং সং মানে ধারা, অর্থাৎ জলধারা। পরবর্তীতে সেটাই হয়েছে দশম। দশম ফলস দেখে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। হাতে যেহেতু হেলমেট আর রাইডিং গিয়ার্স পরে রয়েছি, তাই সিঁড়ি দিয়ে নামার সময় তো বুঝতে পারিনি, তবে এখন এই সিঁড়ি ভেঙে ওঠার সময় কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে কতটা নিচে। ছোটোখাটো কিন্তু একটা ট্রেকিং হয়ে গেল আজকে আমাদের। তো দশম ফলস দেখা আমাদের কমপ্লিট। আমরা চলে এসেছি আমাদের পার্কিং এরিয়া। সুপ্রতীক ওখান থেকে বাইকটাকে বার করছে। তো যাই হোক, এবার আমরা এখান থেকে চলে যাব সূর্য মন্দিরে। সূর্য মন্দিরের ডিস্টেন্স এখান থেকে 20 কিলোমিটার। তা আমরা আবার গ্রামের রাস্তা ছেড়ে NH-33-তে উঠে পড়লাম। এখান থেকে গুন্ড্রু সান টেম্পল আর 8.5 কিলোমিটারের মতন বাকি। আমাদের আজকের প্ল্যানে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থাকলেও সেটা যাওয়া ক্যান্সেল করতে হয়েছে, তোমরা জানো। রাস্তায় এত এলিফ্যান্ট ক্রসিং জোন দেখলাম, চারিদিকে ছোট বড় জঙ্গল দেখে বারবার মনে হচ্ছিল যদি দূর থেকেও কোনো ওয়াইল্ড অ্যানিমেলের দেখা পাওয়া যেত, তাহলে এই মনসুন ট্রিপটার সব চাহিদাই পূরণ হতো। ঠাকুর সেই সুপ্ত ইচ্ছেটাও কিছুটা হলেও পূরণ করেই দিল। দেখা পেলাম NH-এর ওপরেই একটা কুনকি হাতির।
আমরা এবারও হাইওয়ে ছেড়ে ডান দিকে ওই বড় গেটটা দিয়ে ভেতরে চলে যাব সান টেম্পলের জন্য। গতকাল আমরা রাইড শুরু করেছিলাম, তখন দেখেছিলে কেমন বৃষ্টি ছিল। সেই সময় মনসুন রাইডের পুরো ফিল থাকলেও আজকে এখনো কিন্তু প্রচণ্ডই গরম এখানে। সান টেম্পলটা দেখা যাচ্ছে, আর সামনে এখানে গাড়ি পার্ক করে তারপরে মন্দিরের ভিতরে যাব। বাইরে থেকেই দেখতে দেখা যাচ্ছে কতটা সুন্দর। চলো গিয়ে ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা চলো মন্দিরের ভিতরটা একটু যাই। এখানে সামনে জুতো খুলে রাখার জায়গা রয়েছে। এই নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠে আসার পরে একদম মন্দিরের ফ্রন্ট থেকে ভিউটা দেখো। সামনে 7খানা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। পুরো মন্দিরটা দেখে মনে হচ্ছে যেন ঘোড়া চালিত একটা রথের ওপরে বসানো রয়েছে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও তোমাদেরকে বাইরে থেকে ভেতরের কিছুটা দেখানোর চেষ্টা করছি। আমি জানি তোমরা ঠিক কি ভাবছো, তাহলে চলো পাখির চোখে দেখি ঠিক কেমন লাগে মন্দিরটাকে। মন্দির দেখে আমরা এখন আবার NH33-তে ওঠার অপেক্ষায়। আমরা এখন যাচ্ছি চান্ডিল ড্যামের দিকে, তবে তোমাদেরকে রাস্তার একই ভিউ দেখিয়ে বোর করতে চাই না। সূর্যাস্তের আলোয় চান্ডিল ড্যাম দেখব, তাই এবারও ন্যাশনাল হাইওয়ে 33-কে সাময়িক বিরতি দিয়ে ঢুকে পড়লাম চান্ডিল ড্যাম রোডে। বিশ্বাস করো তোমরা, ঝাড়খণ্ড যে এত সুন্দর না এলে উপলব্ধি করতে পারতাম না। প্রতিটা রাস্তার দিকে দিকে প্রকৃতি তার অপার সৌন্দর্য লুকিয়ে রেখেছে। আমি তোমাদেরকে একবার হলেও বর্ষাকালে এখানে আসার অনুরোধ জানাবো। এবার দেখো তোমাদের জন্য কি ছিল সেই সাসপেন্সের মুহূর্তে। চলো আর দেরি না করে উপরের দিকে যাওয়া যাক। আমার আর ধৈর্যের বাদ সইছে না। আমাদের ইচ্ছে আছে বোটিং করার। পার্কিংয়ে বাইক রেখে আমরা এগিয়ে যেতে থাকলাম একটা নিরিবিলি জায়গার খোঁজে। আমি বসে আছি এখন ঠিক চান্ডিল ড্যামের সামনে, আর একটা অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আজকে। সামনে পাহাড়, উপরে ঠিক সূর্য অস্ত যাচ্ছে, আর সূর্যের আলোর আভাটা কিন্তু সুবর্ণরেখা নদীর ওপরে পড়েছে। মন ভরে উপভোগ করলাম সুবর্ণরেখার পাড়ে বসে সেই সূর্যাস্ত। ভাবতে লাগলাম প্রকৃতির প্রতিটা কোণ কতটা সুন্দর। আমরা আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ড নিয়েই কত খুশি, আর বাইরে এত সুন্দর জগৎটাকে আমরা ধীরে ধীরে ধ্বংসের মুখে এগিয়ে নিয়ে যাচ্ছি। চান্ডিলে সূর্যের আলো থাকা পর্যন্তই বোটিং হয়। বোটিং ভাড়া পার হেড 150 টাকা। আমরাও এখন বোটিং করার জন্য রেডি হচ্ছি। তো জ্যাকেট পরে নিলাম, এবার জাস্ট বোটিং করার অপেক্ষায়।
এই অপরূপ সুন্দর অনুভূতির কিছু ক্ষুদ্র ভাগ মনের মণিকোটায় নিয়ে ফিরে যাচ্ছি হোটেলের দিকে। এবারের মতো আমাদের সময়ের স্বাধীনতা শেষ। কাল সকাল সকাল আমাদের কলকাতা ফিরে যাওয়ার পালা। পরের পর্বে আসছে আমাদের জামশেদপুর শহর থেকে কলকাতা ফেরার গল্প।